আচ্ছা আগে দিন করব আমরা 3 ফেজ তাই তো? জি স্যার। আর আজকে আমরা করব সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আপনাদের মনে সম্ভবত 3 ফেজটা নাই সিরিজ আছে না? এদের আমাকে বলে বলে হ্যাঁ জায়গাগুলো এরকম তোমার সময় হয়ে গেছে তাই তো? আচ্ছা সমস্যা নেই। আমরা আজকে 3 ফেজ দিয়ে শুরু করব ঠিক আছে? কিন্তু 3 ফেজ আপনাদের সিলেবাস আছে কেন তাহলে কেন করাচ্ছি? এইটা আপনাদের সিঙ্গেল ফেজ একটু লাগবে ঠিক আছে? তো আজকে মূলত করবো সিঙ্গেল ফেজ। যেটা আমরা আগে 3 ফেজ করছি তো ওইটার কিছু কনসেপ্ট একটু লাগবে তো সেটা আমরা সিঙ্গেল ফেজটা করব মানে 3 ফেজ আগে করব ঠিক আছে? আচ্ছা প্রথম কথা ডিলিট করতে পারবেন না সিঙ্গেল ফেজের কি সম্ভব? আচ্ছা আমরা আগে যে মূলত আমরা করলাম যে 3 ফেজ মোটরের দুইটা মেইন পার্ট করলাম সেটা কি ছিল? একটা স্টেটর তাই তো? জি। আরেকটা কি? রোটর। স্টেটর কি থাকে? স্থির থাকে। আর রোটরটা নরমাল কথা যদি বলি। আচ্ছা আমরা আসলে একটা জিনিস দেখবো এখানে বিভিন্ন ধরনের লস ঠিক আছে একটা মোটরে কি ধরনের লস হয় সেটা দেখবো। দেখেন আমরা মোটর লসটাকে মূলত দুই ভাগে ভাগ করব ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল লস আর একটা মেকানিক্যাল লস। ঠিক আছে? এখন ইলেকট্রিক্যাল লসটা দুইটা জায়গা থেকে আসতে পারে। একটা স্ট্যাটরও হতে পারে লস ঠিক আছে? আর একটা রোটর হতে পারে। মানে দেখেন আমরা তো যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দেই মোটরে সেই পরিমাণ তো আউটপুট পাই না মাঝখানে কিছু লস হয় ঠিক আছে? এখানে এই লসটা কি দুইটা ক্যাটাগরি ভাগ করতে পারে একটা ইলেকট্রিক্যাল লস ইলেকট্রিক্যালি কিছু লস হয় আর মেকানিক্যালি কিছু লস হয় ঠিক আছে? এখন ইলেকট্রিক্যাল লসটাকে আবার ধরেন আমরা দুইটা জায়গায় পাই তো একটা স্ট্যাটরের কিছু লস হয় রোটরের কিছু লস হয়। এখন স্ট্যাটরের যে লসটা হয় সেটাকে আমরা দুইভাবে করতে পারি একটা হলো কোর লস আরেকটা কি কপার লস ঠিক আছে? আর রোটরে মূলত হয় কপার লস ঠিক আছে? আর মেকানিক্যাল লস বলতে বুঝাই হলো ফ্রিকশন লস আর হলো উইন্ডিজ লস। এটা আমাদের আপাতত কনসার্ন না। দেখেন কি বললাম মোটর লসটাকে কয় ভাগ করতে মূলত আমরা ইলেকট্রিক্যাল লস মেকানিক্যাল লস। এখন ইলেকট্রিক্যাল লস আমরা কোথায় পাবো? স্ট্যাটরে পাবো রোটরে পাবো। আবার স্ট্যাটর লস মূলত দুই জায়গায় পাবো দুইভাবে হয় একটা হলো কোর লস কপার লস। এখন কোর লসের মধ্যে আবার ভাগ আছে হিস্টেরিসিস লস ঠিক আছে? হ্যাঁ হিস্টেরিসিস লস এরিকার লস এটা দরকার নাই আপাতত। এগুলো হয়তো আপনার ট্রান্সফর্মার যখন তখন হয়তো পড়ে আসছে প্রথম না ঠিক আছে? আচ্ছা আমি এই লস সম্পর্কে একটা বলতে চাই আসলে এত কিছু লস দিয়ে কেন শুরু করলাম আসলে আমরা এখন দেখবো মূলত ইকুইভ্যালেন্স সার্কিট যে একটা মোটর আমাদের যখন অ্যানালাইসিস করতে হয় তখন তো এটা আমাদের একটা সার্কিট আকারে ড্র করতে হয়। সেই সার্কিটটা বোঝার জন্য আমরা আসলে এই লসগুলো করলাম ঠিক আছে? দেখেন মনে রাখবেন প্রত্যেকটা পাওয়ার করেসপন্ডিং একটা রেজিস্টর থাকে। আমরা যখন ইকুইভ্যালেন্স সার্কিট রাখবো প্রত্যেকটা পাওয়ারের করেসপন্ডিং একটা করে কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে ঠিক আছে? ধরুন আমাদের কোর লস হচ্ছে এটা কি হচ্ছে লস হচ্ছে পাওয়ার লস হচ্ছে মানে এই কোর লসের জন্য একটা কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে। কপার লস হচ্ছে এটার করেসপন্ডিং একটা কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে। এরপর আবার রোটরের কপার লস হচ্ছে এটার করেসপন্ডিং কি থাকবে একটা রেজিস্ট্যান্স থাকবে। আর ফ্রিকশন উইন্ডেজ এটা হলো যখন আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারটা মেকানিক্যাল পাওয়ার কনভার্ট হয়েছে যখন অলরেডি রোটেশন করা শুরু করে দিয়েছে মোটরটা এর পরবর্তী যে লসটা হয় সেগুলো মেকানিক্যাল সেটা না আমাদের আপাতত কনসার্ন আমরা কনসার্ন এই পার্টটা ঠিক আছে? আচ্ছা দেখেন আমি যদি ইকুইভ্যালেন্স সার্কিট আঁকি
আপনারা সবাই আঁকবেন খাতায়, ঠিক আছে? দেখা যাচ্ছে কি? দেখা যায় এটা জন্য? হ্যাঁ? দেখেন এটা হলো একটা মোটর বলেন বা ট্রান্সফরমার যেটা বলবেন, মোটর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্যার প্রথমে একটু ভালো বুঝলেন? হ্যাঁ ওটা কি রেজিস্টার এটা একটু ভালো করে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা ইন্ডাক্টর রেজিস্টার আর আরেকটা রেজিস্টার, ঠিক আছে? এটা রেজিস্টার, এটা ইন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা মনে রাখবেন আমাদের থ্রি ফেজ হোক সিঙ্গেল ফেজ হোক যাই হোক সবসময় ইকুইভ্যালেন্ট সার্কিট হবে একটা ফেজের জন্য। এই যে আমরা ধরানো থ্রি ফেজ মোটর পড়তেছি এখন, এইটা আসলে একটা ফেজের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট। তিনটা ফেজ হলে এরকম তিনটা হওয়ার কথা, কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট সবসময় একটা ফেজের জন্য আঁকা হয়, ঠিক আছে? ধরেন এখন আমি এটার সাথে মিলাবো কোনটার জন্য আসলে দায়ী, ঠিক আছে? দেখেন আমাদের কি বলছি কোর লস আছে স্টার্টারে। দেখেন মূলত এই পার্টটা হলো আমাদের স্টার্টার পার্ট, এইটুকু পোরশন, আর এর পরেরটুকু পোরশন হলো আমাদের রোটর পার্ট, ঠিক আছে? দেখেন স্টার্টারে কি ধরনের লস হবে, কথা বললাম কোর লস। এই কোর লসের জন্য বলছি কি প্রত্যেকটা লসের জন্য একটা করে রেজিস্ট্যান্স থাকে। এই কোর লসের করেসপন্ডিং রেজিস্ট্যান্স হলো এটা, বুঝতে পারছেন? মানে এই রেজিস্ট্যান্সে আমাদের কি হবে, পাওয়ার ড্রপ হবে বা পাওয়ার লস হবে। এটা কার জন্য? কোর লসের জন্য। কোর লসের করেসপন্ডিং রেজিস্ট্যান্স কোনটা? এইটা, তাই তো? আর আমাদের স্টার কি ধরনের লস আছে? কপার লস। এই যে এটা রেজিস্ট্যান্স দেখতেছেন না, আর এই যেটা এইটা হলো স্টার কিসের জন্য দায়ী? কপার লসের জন্য দায়ী, ঠিক আছে? তো দুটো লস চলে গেল। তাহলে বলতে পারেন তাহলে এইটা কি আর এইটা কি, তাই তো? দেখেন স্টার কি তৈরি করে? ফ্লাক্স তৈরি করে, তাই তো? ফ্লাক্স কি হয়? লিকেজ হয়। এইটা হলো লিকেজ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? আর কি করে আমাদের কি মূলত ফ্লাক্স তৈরি করে স্টার্টার, যে মূলত এই ফ্লাক্সটা হলো এটা মেইন ফ্লাক্স যেটা এক্সএল, ঠিক আছে? স্টার্টার যে ফ্লাক্সটা তৈরি করে সেটা হলো সেটার জন্য দায়ী হলো এক্সএল, ঠিক আছে? তাহলে এটুকু তো বুঝছি আমরা আর1 কিসের জন্য করেসপন্ডিং রেজিস্ট্যান্স স্টার্টারের কপার লসের জন্য, আর আরসিটা কিসের জন্য করেসপন্ডিং, মানে কিসের করেসপন্ডিং? স্টার্টারের কোর লস। এটা কিন্তু খাতায় আগে, ঠিক আছে? এরপর যদি দেখেন তো রোটরের কি লস হয়? কপার লস। তাহলে এটার করেসপন্ডিং রেজিস্ট্যান্স কোনটা? এই যে, তাই তো? রোটরের কপার লস। দেখেন আমি কি বলছি, এইটুকু পোরশন হলো কি আমাদের স্টার্টার পার্ট, এইটুকু পোরশন কি আমাদের রোটর পার্ট, তাই তো? তাহলে এই পোরশনটা আমাদের রোটর। রোটরের কি বললাম? কপার লস হয়। কপার লসের করেসপন্ডিং রেজিস্ট্যান্স কোনটা? এই যে R2, তাই তো? আর এটা কি? এটা হলো রোটরও তো যখন রোটরে যখন কারেন্ট ফ্লো করে রোটরের নিচেও তো কিছু ফ্লাক্স ইনডিউস হয়, ফ্লাক্স তৈরি হয়। ওটা যে লিকেজ ফ্লাক্স আর লিকেজ রিঅ্যাকট্যান্স ওটা, ঠিক আছে? আপনারা শুধু এই মূলত এইগুলো দিকে ফোকাস করেন, রেজিস্ট্যান্সগুলোর দিকে, ঠিক আছে? আর এই যে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইটা কি আসলে? আমাদের তো লস চলে গেছে সব, দেখেন কপার লস চলে গেছে, কপার লস চলে গেছে, কপার লস চলে গেছে। এইটা আসলে দেখেন সবগুলো লস হওয়ার পরে কি হবে আলটিমেটলি? ইলেকট্রিক্যাল পাওয়ার টু মেকানিক্যাল পাওয়ার রোটেশন কনভার্ট হবে, ওটাও তো এক ধরনের পাওয়ার, তাই তো? কনভার্টেড পাওয়ার, কনভার্ট হচ্ছে, পাওয়ার কনভার্ট হচ্ছে। ওটার করেসপন্ডিং রেজিস্ট্যান্স কোনটা তাহলে? এইটা, বুঝতে পারছেন? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এইটাকে লেখা হবে ধরেন আপনার R2 1 - S/S, ঠিক আছে? এই টেস্টে যে ভ্যালুটা আসবে সেটা হবে R2 * 1 - S/S। এখানে S টা কি? স্লিপ। স্লিপ তো আগের দিন পড়াইছি আপনাদের, পড়াইছি না? আচ্ছা, বুঝতে পারছেন তো এটা? হ্যাঁ, সবাই খাতায় আছেন? ঠিক আছে। দেখুন আমরা 3 ফেজ ইন্ডাকশন পড়েছি, কিন্তু আমাদের 3 ফেজ কিন্তু সিলেবাস আছে। কোর লসের নিচে দুটো কি ওই হিস্টেরিসিস লস আর হলো এডি কারেন্ট লস। ওটা ডিটেইলস হয়তো আপনারা ট্রান্সফরমার করছেন, এটা আমি দেখাই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই লসগুলো লিখছি, ঠিক আছে? তো এইটা সব ভালো করে রাখি, ঠিক আছে? তো যাক
আমরা এখন তাহলে শুরু করব হলো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এটা কেন পড়াইছি একটু পরে বুঝতে পারবেন, শেষের দিকে বুঝলাম তাহলে। আচ্ছা, তাহলে আমাদের থ্রি ফেজের পার্ট শেষ। থ্রি ফেজ যেহেতু সিলেবাস নাই, আমরা ওটা নিয়ে বেশি পড়াশোনা করব না। আচ্ছা, দেখেন যেহেতু সিঙ্গেল ফেজ নাম শুনে বোঝা যাচ্ছে এখানে সাপ্লাই কি আসবে, সিঙ্গেল ফেজ আসবে। ঠিক আছে, মানে সিঙ্গেল ফেজ সাপ্লাই আসবে। যেমন আমাদের আশা করি যে মোটর প্লেস করি কিন্তু কি থ্রি ফেজ আছে, সিঙ্গেল ফেজ। ঠিক আছে, আমরা ওই মোটর প্লেস কিভাবে কাজ করে, ওই মোটরের কনস্ট্রাকশন কিভাবে, ওইটা পড়াশোনা করব। ঠিক আছে, এছাড়া ধরুন আমাদের বিভিন্ন জায়গায় রেফ্রিজারেটর ইউজ হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের পাম্প হয়। ঠিক আছে, তারপর এসি তো ইউজ হয়। তো এটা অ্যাপ্লিকেশন দেখে নেবেন আপনারা। ঠিক আছে, তো আমাদের আসলে যদি আমরা ধরেন যদি মোটরটাকে খুলি, সিঙ্গেল ফেজ মোটরটাকে খুলি, এরকম দেখতে পারবো। এখানেও দুটো পার্ট থাকে। কি থাকে পার্ট থাকে? স্টেটর, রোটর। থ্রি ফেজের সাথে সেম সিমিলার স্টেটর আর রোটর। ঠিক আছে, কিন্তু এটা থ্রি ফেজ যেভাবে কাজ করে, প্রিন্সিপাল কাজ করে, সিঙ্গেল ফেজ একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, এখন আগের দিন যারা ক্লাসে ছিলেন আমি একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম বলেন তো, যে যখন আমরা স্টেটর থ্রি ফেজ সাপ্লাই দিই তখন একটা ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এই ফিল্ডটা কি ম্যাগনেটিক ফিল্ড। তো এটা কি রোটেট করে নাকি রোটেট করে না? অবশ্যই রোটেট করে। ঠিক আছে, আমাদের রোটেট ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, রোটেট ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু দেখেন আপনি সিঙ্গেল ফেজ দিয়ে যখন সাপ্লাই দিবেন কখনোই রোটেট ফিল্ড পাবেন না। সিঙ্গেল ফেজ দিয়ে কখনো রোটেট ফিল্ড তৈরি করা সম্ভব না। মিনিমাম দুটো ফেজ লাগবে। ঠিক আছে, থ্রি ফেজে দেখেন, থ্রি ফেজ এখানে মূল ডিফারেন্স হচ্ছে কোথায় বলতে আমাদের, যদি নরমালি বলি স্টেটর কি হয়েছিল আমাদের থ্রি ফেজের সময় রোটেট ফিল্ড তৈরি হয়েছিল, ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু যেহেতু এখানে আমরা সিঙ্গেল ফেজ ইউজ করতেছি, এটা তো সম্ভব না রোটেট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাই তো, ফিল্ড তৈরি হবে কিন্তু রোটেট করবে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা যাক ভাগ করি আমরা আমাদের যে সিঙ্গেল ফেজ। ঠিক আছে, মোটর এখানে আসলে দুইটা পার্ট থাকে। ঠিক আছে, স্টেটর আর রোটর। তাই তো, স্টেটর আবার দুই ধরনের উইন্ডিং থাকে। একটা হলো মেইন উইন্ডিং। ঠিক আছে, আর একটা হলো অক্সিলারি উইন্ডিং। ঠিক আছে, স্টেটরের দুই ধরনের কি থাকে, উইন্ডিং থাকে। একটা হলো মেইন উইন্ডিং আর একটা হলো অক্সিলারি উইন্ডিং। এরকম তো কোনো থ্রি ফেজের সময় তো এরকম কিছু ছিল ছিল না। কিন্তু এখানে আমাদের সিঙ্গেল ফেজে কোনো সমস্যা আছে, এই কারণে এক্সট্রা এক ধরনের উইন্ডিং আনতে হয়েছে। এটা আমরা আরেকটু পরে করব। ঠিক আছে, তো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আসলে স্টার্টারের ছবি। ঠিক আছে, আর এটা হলো আসলে এই টাইপের স্কুয়ার ফেজ রোটর। ঠিক আছে, কনস্ট্রাকশন যদি দেখি রোটরে তাহলে বলেন সিঙ্গেল ফেজের মূল সমস্যাটা কোথায় বলেন তো? মানে বললাম যে থ্রি ফেজের মূল ডিফারেন্সটা কোথায়? রোটেটিং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। ঠিক আছে, আর মিনিমাম কয়টা ফেজ লাগবে রোটেটিং তৈরি হতে গেলে? দুইটা ফেজ লাগবে। ঠিক আছে, দেখেন এটা রোটর গেল। তাহলে আমরা কিভাবে কাজ করাবো? আমরা একটা জিনিস করবো এখন, সেটা হলো আচ্ছা প্রথমে একটা জিনিস বলে নিই, ডাবল ফিট
আমরা এখন যেটা করবো ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। এইটা দিয়ে আসলে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অপারেশনটা ব্যাখ্যা করব। দেখেন আমরা যখন সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলাম, এখানে ধরুন একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলাম, ঠিক আছে, এখানে যে ফিল্ডটা তৈরি হবে কি হবে, রোটেট করবে না। কিন্তু যেহেতু এসি কারেন্ট আমরা দিচ্ছি, তাই তো, এসি কারেন্টে কি হয়, ভেরি করে মান কমে বাড়ে, তাই তো, তাহলে এটা কি হবে বলতো, ফিল্ডের মানটা কি হবে, কোন একটা পয়েন্টে সর্বোচ্চ কমবে বাড়বে, ভেরি করবে, কিন্তু রোটেট করবে না, তাই তো। আমাদের মূল সমস্যা তো রোটেটিং টাইম নেই, দেরি করতেছে। ক্যাপাসিটর কি ওটা পরে আসতেছি, ঠিক আছে, ক্যাপাসিটরের পরে তো পরে আসবে, ক্যাপাসিটর পরে। তাহলে এখন যেটা করবো আমরা আসলে দেখেন, ডাবল ফিল্ড রিভলভিং থিওরি বলতেছে আমাদের, এটা নরমালি বুঝুন যে কোনো একটা, আচ্ছা যখন আমরা স্টেটর সাপ্লাই দিলাম তখন কি পেলাম, একটা পালসিটিং ফিল্ড পেলাম, তাই তো, মানে যেটা মনে করেন এরকম ভেরি করতেছে, ঠিক আছে, মানটা ভেরি করতেছে, কোন একটা পয়েন্টে মানটা ভেরি করতেছে, কিন্তু এটা রোটেট করতেছে, তাই তো। এখন ডাবল ফিল্ড রিভলভিং থিওরি বলতেছে ধর এরকম কোন একটা পালসিটিং ফিল্ডকে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, দুইটা রোটেটিং ফিল্ডে ভাগ করা যায়। ধরেন এরকম যদি হইতো একটা ফিল্ড এই দিকে রোটেট করতেছে, ঠিক আছে, আরেকটা ফিল্ড উল্টো দিকে চলে, ধরেন এই দিক থেকে দিকে রোটেট করতেছে, বুঝতে পারছেন, একটা ক্লকওয়াইজ রোটেট করতেছে একটা ফিল্ড, আর একটা অ্যান্টিক্লকওয়াইজ রোটেট করতেছে। এই দুইটার যে রেজাল্টেন্ট ফিল্ডটা পাবো সেটা হবে এরকম পালসিটিং নেচার। তার মানে কি বলবো, একটা পালসিটিং ফিল্ডটাকে কি করতে বলতো বলুন তো, একবার হাই একবার না সেটা না, এটা তো হাই রোড, মানে একটা পালসিটিং ফিল্ডটাকে আমরা দুইটা রোটেটিং ফিল্ড হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু যেটা একটা আরেকটার অপোজিট ডিরেকশনে কি করতেছে, রোটেট করতেছে। মানে ধরলাম একটা ফিল্ড আমরা এইদিকে রোটেট করতেছে, আরেকটা ফিল্ড এইদিকে রোটেট করতেছে, এই দুইটার রেজাল্টেন্ট যেটা সেটা হবে এরকম পালসিটিং। মানে তার উল্টা বলতে পারি না, একটা পালসিটিং ফিল্ডটা কি কিভাবে চিন্তা করতে পারি, দুইটা ফিল্ড দুইটা রোটেটিং ফিল্ড হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু যেটা একটার একটা অপোজিট ডিরেকশন রোটেট করতেছে। এই হলো ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। ক্লিয়ার? বলেন কি আপনি বলেন, যে হচ্ছে তাই বলেন, সমস্যা রোটারটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সেটাকে আমরা ফালসিটিং এর ফিল্ডে মানে ফালসিটিং ফিল্ডে করতে পারি, সেটা দুইভাবে কল্পনা করতে পারি। যেটা বললাম যে ধরুন আমরা যখন সিঙ্গেল ফেজ সাপ্লাই তখন কি হয়, এটা পালসিটিং, হ্যাঁ পালসিটিং ফিল্ড তৈরি হয়। জি এখন এইটাকে আমরা চিন্তা করতে পারি, জি দুইভাবে। ধরুন আমার কাছে দুইটা ফিল্ড আছে, একটা ক্লকওয়াইজ রোটেট করতেছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এই দুইটা মিলে একটা পালসিটিং ফিল্ড তৈরি করবে। তাহলে উল্টা বলতে পারি যে পালসিটিং ফিল্ড মানে কি, আমার কাছে দুইটা ফিল্ড আছে যেটা একটা আরেকটার অপোজিট দিকে রোটেট করতেছে। ভালো করে বুঝুন, ধরুন আমার কাছে দুইটা ফিল্ড আছে, একটা পজিটিভ ক্লকওয়াইজ রোটেট করতেছে, এন্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, দুইটার সমষ্টি কি হবে আমাদের, একটা পালসিটিং ফিল্ড, তাই তো, নেগেটিভ ফিল্ড। এখন যদি ধর আমার কাছে পালসিটিং ফিল্ড আছে, তাহলে উল্টা বলতে পারি এখান থেকে দুইটা হবে, তারপরে দুইটা ফিল্ড আছে আমার কাছে, কিন্তু একটা আরেকটা কি হইতেছে, উল্টা দিকে রোটেট করতেছে, এইটাও ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, ঠিক আছে। এখন তার মানে কি দেখেন, যখন আমরা স্টেটর সাপ্লাই দিতেছি, ঠিক আছে, তখন আসলে কি হচ্ছে বলেন তো, পাথরি ফিল্ড তৈরি হচ্ছে, মানে একটা ফিল্ড কি হচ্ছে বলেন তো, এইদিকে রোটেট করতেছে, আরেকটা ফিল্ড কি হইতেছে, এইদিকে রোটেট করতেছে। ধরুন আমার কাছে একটা ফিল্ড আছে, তখন রোটেটের মধ্যে কি হইতো বলেন তো, আগের দিন বললাম একটা ফোর্স কি হবে, ফোর্স ক্রিয়েট করবে, টর্ক ক্রিয়েট করবে, তাই তো। তাহলে ধরেন এই ফিল্ডটা আমার টর্ক ক্রিয়েট করে এই দিকে, ঠিক আছে, আর এই যে ফিল্ডটা ছিল আরেকটা ফিল্ড যেটা ছিল, এটা টর্ক ক্রিয়েট করে কোন দিকে, উল্টা দিকে, তাই তো। ক্লিয়ার তো? যদি এই ফিল্ডটা আমাকে এই দিকে টর্ক ক্রিয়েট করে, এই ফিল্ডটা কোন দিকে ক্রিয়েট করে, উল্টা দিকে, তাহলে দেখেন তো টর্ক এইদিকে কাজ করতেছে, সমান সংখ্যক টর্ক এইদিকে কাজ করতেছে, ওটা কি ঘুরবে, ওটা কি ঘুরবে, হ্যাঁ
শিওরলি বলো বলবে কিনা? না বলবে না। ঠিক আছে, মানে ধরেন আমি তো বললাম দুই ধরনের উইন্ডিং থাকে না, কি বললাম? একটা মেইন উইন্ডিং আর একটা অক্সিলারি উইন্ডিং, এটাকে বললাম না? ধরেন আমার কাছে অক্সিলারি উইন্ডিংটা নাই, শুধুমাত্র একটা উইন্ডিং আছে, মেইন উইন্ডিং আছে, তখন কি ঘটনা ঘটতেছে? একদিকে তখন আমাদের আসলে দুইটা ফিল্ড, ধরেন একটা পালসিং ফিল্ড তৈরি করতেছে, যেটা আমরা চিন্তা করতে পারি দুইটা রোটেটিং ফিল্ড, কিন্তু একটা আরেকটার অপোজিট, তাই তো? তাহলে ওই যে দুইটা ফিল্ড চিন্তা করলাম আমরা, সেটা কি পরে পরে বলেন তো? ক্লকওয়াইজ যেটা আছে ক্লকওয়াইজ সেটা ক্লকওয়াইজ টর্ক করে ধরেন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক করে, আলটিমেটলি রেজাল্টেন্ট কি হবে? জিরো। আলটিমেটলি পুরোটা ঘুরে ঘুরবে না। ঠিক আছে, তার মানে কি একটা মাত্র উইন্ডিং দিয়ে ঘোরানো সম্ভব? হ্যাঁ, শিওর? আচ্ছা, প্রথম কথা বলেন, তার মানে আমরা যখন ইন্ডাকশন সিঙ্গেল ইন্ডাকশন মোটর আমরা, তাহলে এটা কি সেলফ স্টার্টিং নাকি সেলফ স্টার্টিং না? মানে নিজে হ্যাঁ নিজে স্টার্ট হইতে পারতেছে না পারতেছে না? বলেন, পারতেছে না। আপনি বলেন যখন আমরা সিঙ্গেল সাপ্লাই দিলাম তখন কি মোটরটা স্টার্ট হইতে পারতেছে? না ওর নিজে নিজে স্টার্ট হইতে পারতেছে না? না। তাহলে ওদের আবার কোনোভাবে স্টার্ট করতে হবে। তাহলে বলেন সিঙ্গেল ফেজ কি সেলফ স্টার্টিং না সেলফ স্টার্টিং না? না। তাহলে প্রতিনিধিদের কোশ্চেন আসবে আমাদের যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি সেলফ স্টার্টিং না, এটা কিভাবে ব্যাখ্যা করব? ডাবল ফেজ রিভলভিং থিওরি অনুযায়ী ব্যাখ্যা করব। কোশ্চেন বুঝতে পারছেন? আপনি মনে ক্লিয়ার হন না? বুঝতে বলেন, সমস্যা কি? আবার বুঝবেন। প্রথম সে তো এই জন্য আজকে আচ্ছা, সমস্যা নেই। তাহলে কি হবে? রাইট সামনে বলুন আমাকে যে সিঙ্গেল ফেজ মোটর কি সেলফ স্টার্টিং না, এটা ডাবল ফেজ রিভলভিং থিওরি অনুযায়ী বুঝাই দিলাম। ইয়ে না হলে আমি আবার বলি। তারপর আমরা বুঝতে পারছি এখন আপনি যদি থিওরিটা আমাদেরকে দিয়ে দেন আমরা একবার শুধু পড়বো, আমরা করে দিতে পারবো। হ্যাঁ, সেটা থিওরি করে না প্রশ্ন দেন। মানে ইনস্ট্যান্ট একটা জিনিস বলতে গেলে আই কিউ কিন্তু সমস্যা, আপনি ভুল করবেন সবাই বলবেন, আবার সমস্যা কি? দেখেন, কিন্তু আবার বলে আসি যে আমাদের যখন সিঙ্গেল ফেজ সাপ্লাই দেয় আমরা মেইন উইন্ডিং এর মধ্যে এই মোটরের, তখন কি তৈরি হয়? একটা পালসেটিং ফিল্ড তৈরি হয়, তাই তো? এখন পালসেটিং ফিল্ডকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? দুইটা ফিল্ড অপোজিট ডিরেকশনে রোটেট করতেছে, এইভাবে চিন্তা করতে পারি। এটাই ডাবল ফিল্ড ইকুইভ্যালেন্ট থিওরি, মানে একটা পালসেটিং ফিল্ড কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ধরেন একটা ফিল্ড ক্লকওয়াইজ রোটেট করতেছে আর একটা অ্যান্টিক্লকওয়াইজ রোটেট করতেছে, কিন্তু দুইটা ফিল্ডের মান কি সেম। তাহলে ক্লকওয়াইজ যে ফিল্ডটা রোটেট করতেছে ধরে চিন্তা করি, তাহলে সেইটা যে ডট উৎপন্ন করবে, অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেট করতেছে সেটা অপোজিট ডট তৈরি করবে। তাহলে দুইটা ডট কি হবে? একটা ডট কি করবে? দুইটা সমান হবে, সমান হবে। এই কারণে কি হবে? তার রোটেটিংটা হবে না। এই কারণে কোনো আলটিমেট করতে হবে না। আচ্ছা, হয়তো আপনারা বুঝতেছেন না, একটু আপনারা একটা ভিডিও দেখাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, Single-phase induction motors require just one power phase for its operation. দেখেন They are found in domestic as well as industrial use. Main components of single-phase motors are as follows. A rotor, which is a rotating part, a stator winding, which is stationary. It has got two parts, one main winding and one auxiliary winding. Auxiliary winding is placed perpendicular to the main winding. A capacitor is connected in auxiliary winding. এটা পরে আসবো, এখন বলবো পরে নেই। ঠিক আছে, Let's assume there is only one coil in main and auxiliary winding. To understand its working better, assume no current is flowing through auxiliary winding. ধরুন আমার কাছে অক্সিলারি উইন্ডিং নাই, শুধু মেইন উইন্ডিং আছে, তখন কি হবে? AC current passing through main winding will produce a fluctuating magnetic field. দেখেন এই যে ফিটা দেখতে পাচ্ছেন, এটাকে কি হচ্ছে বলুন তো? বাড়তেছে Working a single-phase induction motor is simple. Just put one rotor, which is already rotating, inside such a magnetic field. You can note one interesting thing. The rotor will keep on rotating in the same direction. The reason is as follows. The fluctuating field is equivalent to sum of two oppositely rotating magnetic fields. This concept is known as double revolving field theory. দেখেন একটা এই যে পালস করতে না Effect of rotating magnetic যেটা বলতেছিলাম আমাদের, যেখানে একটা ওখানে দেখতে পারলাম না যে একটা এই ফিল্ডটা
বাড়তেছিল কমতেছিল, তাই তো পালসিং করতেছিল। ওইটাকে কি চিন্তা করা যায় দেখেন তো, দুইটা ফিল্ড একটা আরেকটার অপোজিট দিকে রোটেট করতেছে, এই দুইটা রেজাল্টেন্ট মিলে ওই ফিল্ডটা তৈরি হবে। তাহলে যেহেতু আমার কাছে পালসিটি ফিল্ডটা আছে, তাহলে উল্টা চিন্তা করতে পারি, আমার কাছে তার মানে দুইটা রোটেটিং ফিল্ড আছে, একটা পজিটিভ পজিশন করতেছে, নেগেটিভ পজিশন করতেছে। স্যার মেন উদ্দেশ্য তো আমাদের হচ্ছে স্যার ম্যাগনেট সৃষ্টি করা, তাই না? হ্যাঁ এখন ম্যাগনেট সৃষ্টি করতে গেলে তো আমার স্যার নর্থ পোল সাউথ পোল লাগবে। হ্যাঁ নর্থ পোল সাউথ পোল করতে গেলে তো অবশ্যই স্যার আমার এখন আপনার ওয়াইন্ডিংটা আপনার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসলি থাকতেই হবে, মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না স্যার? ওয়াইন্ডিংটা আমাদের মোটরে দুই ধরনের ওয়াইন্ডিং না, হ্যাঁ, স্ট্যান্ডিং এন্ড রানিং। হ্যাঁ এখন স্ট্যান্ডিং রানিং এখন যেই কোয়ালিটি যেটা রানিং সেটা আমরা কখনো যাই না, সেটা ঠিক আছে? বলুন স্যার এখন। বুঝছি আপনার কথা। এখন আপনি শুধু আমার তো- বুঝে আপাতত যেটা বুঝেন এটা হলো, ধরেন আমার কাছে শুধু একটা উইন্ডিং আছে, মেন উইন্ডিংটা আছে, তখন কি ঘটনা ঘটবে? হ্যাঁ তখনকার কথাটা বলছি, হ্যাঁ, তখন তো আমার নর্থ পোল সাউথ পোল লাগবে ওটার হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ এখন নর্থ পোল সাউথ পোল করতে গেলে তো স্যার আমার অ্যান্টি ক্লকওয়াইজ আর আপনার ক্লকওয়াইজ দুটাই তো লাগবে। যখন ধরেন আপনি ধরেন যখন কারেন্ট যেতে এসি কারেন্ট দিচ্ছি, যখন এটা ভেরি করতেছে, হ্যাঁ যখন কারেন্টের ডিরেকশনটা কি করে ফেলে, ধরেন এই কারেন্ট এইটার পজিটিভ অংশের জন্য নট পোল ক্রিয়েট করে, ঠিক আছে? হ্যাঁ যখন কারেন্টটা ভেরি করবে, যখন নেগেটিভ চলে যাবে, ওই ওই এই তখন এটা কি হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে। ওটা সাউথ পোল কাজ করবে ওটা। হ্যাঁ ওটা তো অল্টার করতেছে, নট সাউথ পোল অল্টার করতেছে অটোমেটিক। আপনার প্রশ্ন আমি বুঝি না, আমি বলেন, সমস্যা নেই, সমস্যা নেই, আপনি বলেন বলেন বলেন, আপনি যা বুঝতে পারছেন। স্যার আমি বললাম কি ওয়াইন্ডিংটা তো আপনার একটা থাকবে আপনার আপনার আর্মেচারে তো আপনার ওয়াইন্ডিংটা করা থাকবে, ওটা তো আপনার যেভাবে করা আর্মেচার থাকে, বলতে আর্মেচার তো আপনার যদি বলেন ওটা রোটর পার্ট বলা যায়, এটা স্টার্টার চিন্তা করেন, ঠিক আছে? ওটা তো আপনার একটা ক্লকওয়াইজে থাকে, একবার আপনার অ্যান্টি ক্লকওয়াইজে থাকবে। হ্যাঁ এখন আপনি যদি পুরোটা যদি ক্লকওয়াইজ দেন তাহলে তো সম্ভব না, ওটা ওটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, আপনার রোটরও ঘুরবে না। আমি ওই জিনিসটা দিয়ে বুঝাতে আচ্ছা পারছি। ঠিক আছে, এটা পরে বুঝেন, ঠিক আছে? আপাতত যেটা বুঝে সেটা বুঝেন, ঠিক আছে? ওটা আপনি করবেন যখন উইন্ডিং ডিজাইন করবেন না, ওটা আপনাদের সম্ভবত কোন পার্টি আছে জানি না, ওটা উইন্ডিং ডিজাইন আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের উইন্ডিং ডিজাইন আছে, কি হবে একটা কি করা হবে মানে বিষয়টা তো সেম হয়ে যাবে না? না, ওইটা ওইরকম না ব্যাপারটা, আসলে আমি যেটা বলতে চাইছি দেখেন একটু ক্লিয়ার হবে। আপনি হয়তো দুটো কথা শুনে বলাই ফেলেছেন, ঠিক আছে? ধরেন আমার কাছে একটা উইন্ডিং আছে, মেন উইন্ডিং আছে, ঠিক আছে? ধরেন আমরা শুধু বললাম তো কি থাকে, মোটরের মধ্যে দুই ধরনের উইন্ডিং থাকে, অক্সিলারি উইন্ডিং আর কি মেইন উইন্ডিং। ধরেন আমি অক্সিলারি উইন্ডিংটা লাগাইলাম, আমি তো অক্সিলারিটা কেন লাগাইছি আমি তো বলি নাই। ধরেন আমার কাছে শুধু মেইন উইন্ডিংটাই আছে, ঠিক আছে? তখন কি হবে, যখন মেইন উইন্ডিং আছে তখন যেহেতু থ্রি ফেজ না, তাহলে সে যেহেতু সিঙ্গেল ফেজ, সেই যে ফিল্ডটা তৈরি করবে সেটা পালসেট করবে, ঠিক আছে? মানটা কমবে বার, ওটার ডিরেকশন কি সাউথ পোল হবে, নর্থ পোল তৈরি হবে কোনো জায়গায়, ঠিক আছে? ধরেন পজিটিভ কারেন্টে যদি নর্থ পোল উৎপন্ন করে, নেগেটিভ কারেন্ট কি সাউথ পোল উৎপন্ন করে, ওটা অল্টার করবে নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে? কিন্তু সেটা মানটা যদি ভেরি করবে, কিন্তু ওটা রোটেট করবে না, ফিল্ড যেটা তৈরি হবে সেক্ষেত্রে তো রোট করবে না। রোটেট করবে না। আমি রোটরের কথা, রোটরের মতো জানি না সে রোটেট করতেছে কিনা, আমি ফিল্ডের কথা বলতেছি। ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়েছে সেইটাই ওখানে রোটেট করে না স্টার্টারের মধ্যে। আপনি তো রোটরের কথা বলতেছেন, আমি রোটরের মধ্যে যাই না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আমি স্টার্টারের মধ্যে আটকে আছি এখন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বললাম দেখেন তো, যে পালসেটিং যেটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে দেখেন তো, এখানে দুই দিকে দুইটা ফিল্ড চিন্তা করা যায়, যেটা কিনা একটা অপোজিট ডিরেকশন কি করে রোটেট করে। আর এর ফলে কি হয় বলুন তো? On rotor is interesting. Since magnetic field is varying, electricity is induced in rotor bars due to electromagnetic induction. So here's a situation of current carrying bars are immersed in magnetic field. This will produce a force according to Lorentz law, so rotor will start rotating. বুঝে দিচ্ছি আপনাদের। But here we have got two such oppositely rotating magnetic fields, so torques produced by them will be equal and opposite. দেখেন যেহেতু দুইটা ফিল্ড চিন্তা করা যায়, দুইটা ফিল্ড যেটা বললাম আপনাদের কি করবে, দুই দিকে টর্ক উৎপন্ন করবে, আর টর্কের মান কি সমান হবে। যেহেতু সমান আর বিপরীত দিকে টর্ক কাজ করতেছে, তখন কি হবে বলেন তো? Net effect will be zero torque on rotor, so rotor won't start, it will simply buzz. তখন কি করবে, শুধু ভাইব্রেট করতে থাকবে, কিন্তু কি হবে না, But স্টার্ট হবে না, ঠিক আছে? এই যদি বুঝছেন যে সেল কেন সেল স্টার্টিং না, কারণ কি? এটা দুই দিকে সমান। মানে
যে ফিল্ড উৎপন্ন হয় সেটাকে আমরা দুইটা ফিল্ড আকারে চিন্তা করতে পারি। সেটা হলো পজিটিভ ডিরেকশন, এটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এই দুইটা ফিল্ড আমাদের যে টর্ক উৎপন্ন করবে একটা আরেকটার বিপরীত, ঠিক আছে? তারপর এর ফলে কি হবে? প্রাইভেট হবে ইয়া হবে না। মানে রোটেট করার মতো টর্ক পাবে না, একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে, শুধু বাইরে করে থাকবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? ধরেন এই মুহূর্তে কি করতে পারি? ধরেন একটা রোটেট এদিকে কাজ করতেছে আর একটা রোটেট এদিকে কাজ করতেছে, ঠিক আছে? এটা বলা যায় এটা রোটেট করবে। এখন সামহাউ যদি আমরা বাইরে থেকে এক্সট্রা একটা টর্ক দিই এখানে, তাহলে তাহলে কি হবে এখানে বলেন তো? এজা এক্সট্রা ক্লকওয়াইজ ফোর্স বেশি হবে এই জন্য। ক্লকওয়াইজ ফোর্স বেশি হবে। দেখেন প্রথমে ছিল এই F1 যে ফোর্সটা ছিল, এই ফোর্সটা ছিল, বা যদি বলেন টর্কের ক্ষেত্রে T1 T2 কি ছিল? সমান ছিল, একটা বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এক্সটার্নাল আরেকটা ফোর্স দিয়েছি, টর্ক দিয়েছি। তাহলে এদিকে টর্ক বেড়ে গেছে আর এদিকে কি হয়েছে? টর্ক কম আছে, কম আছে। তাহলে কি কোন দিকে রোটেট করা শুরু করবে? ক্লকওয়াইজ করবে। এইদিকে টর্ক। যদি আমরা কি করতাম, টর্কটা এদিকে দিতাম, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করবে। এইদিকে অন করে দিতাম। এটা বুঝছেন আপনি? প্রথমত যখন দুইটা ফিল্ড চিন্তা করতেছিলাম ডাবল ফিল্ড ইকুয়াল টু তখন কিছু টর্ক দুটো সমান ছিল, এই কারণে রোটেট করতে পারতেছিলাম না। ধরেন বাইরে থেকে আমরা কি করলাম, বাইরে থেকে আমরা হাত দিয়ে ঘুরে দিলাম কোনো একটা কোনোটাকে, তাহলে ওই দিকে রোটেট করা শুরু করবে। এই জন্য ক্যাপাসিটরটা ইউজ করা হয়। ওটা তো পরে আর ক্যাপাসিটর আসবে পরে। আপনি এটা বুঝেন যে কেন সেলফ স্টার্টিং না, বুঝতে পারছি। এটা সলিউশন না পরে আসবে, আগে তো আপনার প্রবলেম বুঝতে হবে। প্রবলেম পরে না সলিউশন। তাহলে বুঝতে পারছেন? তাহলে কি হবে বলেন, যদি আমরা কি এক্সটার্নাল কোনো টর্ক দেই, তাহলে যেই দিকে আমরা টর্ক দিচ্ছি সেই দিকে করবে। বুঝতে পারছেন তো এটা? আচ্ছা সেইগুলো তো করতেছি কিন্তু আমার পরীক্ষার জন্য কোনগুলো করব? হ্যাঁ বলে দিব তো, সমস্যা নাই। পরীক্ষার জন্য বলবো, আপনি আগে কনসেপ্ট ক্লিয়ার করেন, ঠিক আছে? আপনার যেটা আছে প্র্যাকটিক্যালি কাজে লাগবে, যেটা বোঝা দরকার আপনার, এইটাই ক্লিয়ার করেন। পরীক্ষা তো পরীক্ষার বিষয় তো পরে। আচ্ছা দেখেন, আমরা যদি এখন ম্যাথমেটিক্যালি বুঝতে চাই জিনিসটা, আমরা তো থিওরিক্যালি বুঝছি। দেখেন ম্যাথমেটিক্যালি যখন আমরা এক্সটার্নাল একটা টর্ক দিলাম না একদিকে, ধরুন আমরা এইদিকে টর্ক দিছি, এক্সট্রা এদিকে ঘুরে দিছি, তখন যে এটা স্লিপের মানটা হবে সেটা হবে আপনার nm বাই n0, ঠিক আছে? আমাদের দুইটা ফিল্ড কাজ করছে না, একটা এইদিকে আর একটা এইদিকে, তাই তো? তাহলে আমরা ধরো এটাকে পজিটিভ ধরলাম এই দিকটাকে, আর এটাকে নেগেটিভ দিক ধরলাম। যখন আমরা এক্সটার্নাল টর্ক দিলাম তখন এই দিকের এই স্লিপের মানটা হয়ে যাবে এটা, ঠিক আছে? আর এই দিকে যে ফিল্ড রোটেট করতেছিল সেটা স্লিপের মান হয়ে যাবে প্লাস। বুঝতে পারছেন? ইয়েস কস মানে পজিটিভ। হ্যাঁ পজ মানে হলো পজিটিভ দিক, তো এটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরছি, ক্লকওয়াইজটাকে পজিটিভ ডিরেকশন ধরছি, ঠিক আছে? তারপর যখন আমরা এক্সটার্নাল টর্ক দিলাম তখন এই দিকের স্লিপের মান কিরকম হয়ে যাবে, এরকম এটা হয়ে যাবে। আর যখন আর এই দিকে যে ফিল্ডটা ছিল সেটা টর্কের মান কিরকম হয়ে যাবে এটা, ঠিক আছে? S1 থেকে সেট সিনক্রোনাস স্পিড আই ক্লাস করলে বুঝতে পারবেন, যারা আই ক্লাস করে তারা বুঝতে পারবে। এখন বলো তো কোনটার মান বেশি, এইটা বেশি না এটা বেশি? নরমাল দেখে বলো তো, এটা মাইনাস হচ্ছে, এটা থেকে এটা মাইনাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে, এই যে এটা বেশি হচ্ছে, ধর এটা কি কম, এটা কম, এটা বেশি বেশি। এখন টর্কের সাথে একটা সম্পর্ক আছে স্লিপের, ইনভার্স প্রপোর্শনাল। যার স্লিপ বেশি তার কি স্ট্রোক বেশি, টর্ক কম কম। তাহলে ধরেন এই যে পজিটিভ ডিরেকশনে এটার মান কি ছিল, কম না বেশি? কম ছিল। তাহলে এটার জন্য যে টর্ক উৎপন্ন হবে এটা কি কম না বেশি হবে? বেশি। আর এটা কি ছিল, বেশি ছিল, টর্কের মান কি হবে, কম হবে। তাহলে বুঝতে পারছেন যেটা বলছিলাম যে যেহেতু আমরা এক্সটার্নাল কি করছি টর্ক অ্যাড করছি, সেটা কি ম্যাথমেটিক্যালি প্রুফ হলো যে এই পজিটিভ ডিরেকশন টর্ক বেশি, আমাদের এই ডিরেকশন কি টর্ক কম। যেহেতু টর্কের ইমব্যালেন্স তৈরি হয়েছে,
একদিকে ডট বেশি কাজ করছে তাহলে কি হবে তখন কি হবে দুই দিকে রোটেট করা শুরু করবে তাই তো আচ্ছা এখন আমরা দেখব ইকুইভ্যালেন্ট সার্কিট ঠিক আছে এইটার জন্য প্রথমটুকু আমি বলছি আপনাদের দেখেন যখন থ্রি ফেজ করছিলাম আমরা থ্রি ফেজে কি ছিল বলেন তো একটা ফিল ছিল ওটা কিন্তু থ্রি ফেজে কি রোটেটিং ফিল ছিল ওটা কিন্তু পালসিং ছিল না পালস ওটা নিজে রোটেট করতেছিল তাহলে ধরেন আইদার এই ডিরেকশন রোটেট করতেছে অথবা এই ডিরেকশন রোটেট করতেছে একটা ফিল ছিল তা ওইটার জন্য আমাদের কি ছিল আঁকেন তো সবাই ইকুইভ্যালেন্ট এটা কি ছিল এরকম ছিল না সবাই আঁকেন খাতায় এটা ছিল তো তাই তো ধরেন R1 এটা ধরেন X1 এটা RC ধরেন এটা XM ধরেন এটা ধরেন R2 এটা X2 R2 1 minus S by S এটা কিসের জন্য রাখলাম থ্রি ফেজ মোটর থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের জন্য তাই তো সিঙ্গেল ফেজ দিছে এর আগে সিঙ্গেল ফেজ দিছে আগে আর আমি কি বলছি যে আপনার থ্রি ফেজ থাকুক সিঙ্গেল ফেজ থাকুক যাই থাকুক আপনি সবসময় ইকুইভ্যালেন্ট সার্কিট রাখবেন একটা ফেজের জন্য একটা ফেজ দিয়ে একটা ফেজ দিয়ে রাখবেন বুঝছেন তিনটা ফেজের মধ্যে হ্যাঁ বোঝানোর জন্য ঠিক আছে এটা বুঝাইছি ওটা থ্রি ফেজে ছিল আচ্ছা তাহলে এটা কিসের ইকুইভ্যালেন্ট সার্কিট থ্রি ফেজের থ্রি ফেজের একটা ফেজ একটা ফেজ থ্রি ফেজ মোটরের একটা ফেজ একটা কি দিয়ে আমরা করতে পারি বাকিগুলো বলতে পারবো কিরকম তাই তো বাকিগুলো বুঝতে পারবো কিরকম আচ্ছা আপ দেখেন যেহেতু আমাদের থ্রি ফেজে একটা ফেজ রোটেট করতেছিল এর জন্য এরকম আসছে এখানে আমাদের কয়টা ফিট আছে সিঙ্গেল ফেজে চিন্তা করতে দুইটা ফিট তাহলে এরকম আরেকটা আঁকেন যেহেতু আপনার দুইটা ফিট তাই তো সবাই আঁকেন আঁকতেছেন হলো এখানে তো একটা ফিল্ডই কি হয়েছিল বলুন তো একটা ফিল্ডের জন্য যদি R1 হয় তাহলে আমরা ওই একটা সার্কিট এখানে দুই ভাগে ভাগ করছি দুইটা ফিল্ডের জন্য আলাদা সেপারেট করে ফেলছি তো এটাকে ধরুন অর্ধেক করে দেন এখানে অর্ধেক দেন এখানে অর্ধেক দেন তাই তো এখানে অর্ধেক দেন এখানে অর্ধেক দেন দুইটা ফিল্ডের জন্য অর্ধেক অর্ধেক করে দেন সব ঠিক আছে তাহলে এটা যদি আমরা পজিটিভ ফিল্ডের জন্য বলি দুইটা ডিরেকশন ছিল না আমাদের পজিটিভ আর নেগেটিভ ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ হলো এটা যদি আমি পজিটিভ ফিল্ডের জন্য বা ক্লকওয়াইজ ফিল্ডের জন্য বলি আর এটা কি হবে ধরুন নেগেটিভ ফিল্ডের জন্য বললাম বা অ্যান্টি ক্লকওয়াইজের জন্য বললাম এখন দুইটাকে যদি আমি কানেক্ট করে দিই এটাই হয়ে যাবে সিঙ্গেল ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝতে পারছেন এতটুকু পোর্শন কিসের জন্য ধরেন ক্লকওয়াইজ ফিল্ডের জন্য আর এতটুকু পোর্শন কিসের জন্য এন্টি ক্লকওয়াইজের জন্য দুইটা রেজাল্টেন্ট কি ছিল আমাদের পালসিং ছিল না ছিল তো দুইটা আমরা কি করে দিলাম সিরিজে কানেক্ট করে দিলাম তাহলে এটা আসলে কিসের ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল সিঙ্গেল ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল কিন্তু এখানে দেখেন একটা কাহিনী আছে এখানে একটা এস আছে না এখানে তো থাকবে সবগুলো থাকবে হ্যাঁ এখানে একটা এস থাকবে না তাই তো এই এস আর এস কে এটা তো পজিটিভ ফিল্ডের জন্য বলছিলাম এস বা ক্লকওয়াইজ ডিরেকশন দিতে হবে আর এটা কি নেগেটিভ ফিল্ডের জন্য বা অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমি তো আগে স্লিপের ডিরেকশন লিখছি না যেটা কি সেম ছিল তাহলে এই স্লিপ আর স্লিপের মান কি সেম না ঠিক আছে কখন সেম না যখন রোটর রানিং কন্ডিশন আছে স্থির অবস্থায় তো সেমই থাকবে স্থির অবস্থা সেমই থাকবে তাই না তো কখন দুইটা আলাদা ভেরি করছি বলো তো স্থিতিটা কখন ভেরি করছি যখন আমরা
কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে কি করছি ওটাকে রোটেট করাই দিয়েছি, তখন না বেরিয়ে করছি স্থির হয়ে দুটো রিসেন্ট ছিল, তাই তো? যখন আমরা রোটেট করি তখন এটা ধরেন পজিটিভ স্লিপ, এটা ধরেন পজিটিভ স্লিপ, এটা ধরেন নেগেটিভ স্লিপ, নেগেটিভ ফিল্ডের জন্য স্লিপ, এটা নেগেটিভ ফিল্ডের জন্য চলে গেল এখানে কি ওই করে বুঝছেন না? যাক থাক ওটা থাক। তাহলে বুঝতে পারছেন আপনারা ইকুয়াল সার্কিটটা? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটা বোঝানোর জন্য আপনাদের আমি ওই থ্রি ফেজের আগে পড়াইছি, যেটা আপনাদের সিলেবাসে নাই, ঠিক আছে? এখন কি এটা পড়াই যাবে দুই ভাগে, মাথা দিতে হবে। একটা পড়াই নিয়েছি যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন। কেউ বলেন তো এটা কি ধরনের কিসের জন্য উপকরণ নাম হচ্ছে? স্টার্টারের কপাল। দুইটা আছে, এটাও আছে এটাও আছে, ঠিক আছে? দুইটা যোগ করলে আসলে আরো নিতে হবে, মানে এখানেও স্টার্টার কপাল হইতেছে, এখানেও স্টার্টার কপাল হইতেছে, ঠিক আছে? আর এই দুইটা কিসের জন্য? এটা স্টার্টার কোড রোল লস, আর এটা কি রোটর কপাল। রোটর কপাল লস। এটা কি? এটা রোটর কপাল লস। দুটো যোগ করলে আগেরটার মতো হয়ে যাবে। আর এটা আসলে এই দুটো কি? ওটা ফরওয়ার্ড বায়াস স্লিপ আর রিভার্স বায়াস। না, মানে এইটা কার করসপন্ডিং রেজিস্ট্যান্স? এটা ওই যে বল মানে এটা ইয়ার ফর যে মেকানিক্যাল ইয়াটা, হ্যাঁ, যেই পাওয়ারটা কনভার্ট হবে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল কনভার্ট হবে সেটা, ঠিক আছে? মানে এই রেজিস্ট্যান্সের জন্য আমাদের কি হবে? কনভার্ট হবে। যখন আমাদের ম্যাথমেটিক্যাল করব তখন আসলে এই রেজিস্ট্যান্সটা আমরা দায়ী হিসেবে পাওয়ার কনভার্সনের জন্য ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। হ্যাঁ, আমাদের সেগুলোকে টোটালে আপডেট আছে। দিয়ে দেব আমি মাত্র টোটালে মাত্র গতকালকে এক্সেস পাইছি তো আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি এক্সেস দিয়ে দিই, পরীক্ষা তো আর বেশি দিন না। না দিয়ে দিব, ঠিক আছে? আমি তো গতকালকে এক্সেস নিয়েছি তখন দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে আমরা কি করলাম বলেন তো? আমরা কিন্তু এখন বন্ধু সিঙ্গেল শেষ করে নাই, ঠিক আছে? ক্যাপাসিটি যেটা বলছি ওটা পড়া করবো, ঠিক আছে? আমরা এখন আজকে কি করছি বলেন? সিঙ্গেল ফেজ কনস্ট্রাকশন করছি, তাই তো? আর একটা জিনিস করছি, সিঙ্গেল ফেজ কেন, সিঙ্গেল ফেজ সমস্যা কি সেটা করছি, সলিউশন এখন করি নাই। সমস্যা কি? সিঙ্গেল ফেজ সেলফ স্টার্টিং না। পরীক্ষা কিভাবে আসবে? তাহলে পরীক্ষা আসবে সিঙ্গেল ফেজ সেলফ স্টার্টিং না, এটা ডাবল ফেজ রিভলভিং থিওরি অনুযায়ী ব্যাখ্যা করবে। পারবে না? ইনশাআল্লাহ পারবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন কি আসতে পারে? কি কোশ্চেন আসতে পারে যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সিঙ্গেল ফেজ, এটা পরীক্ষা লিখে স্যার ফার্স্ট মডেলে কি একটা হবে, একটা তো সাজ ফাইনাল দিয়ে দিবেন। সেটা তো পরের বিষয়। আপনি ক্লাস আগে রেকর্ড করেন, আপনি সাথে আর দুইটা আছে। আমাদের একটা প্রবলেম হয় যে অনেক সময় কোশ্চেনগুলোর নাম বলার কারণে আমরা জিনিসটা পারি। আচ্ছা। এটা একটা প্রবলেম হয়। এই যে ক্লাস করতে আপনি বুঝতে পারবেন যে আসলে কি বলতেছি, চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখান থেকে কি ইম্পর্টেন্ট জিনিস কি বললাম? তিনটা জিনিস। আচ্ছা, ইন্ডাকশন মোটর কি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এটাকে বলে, আগে আমরা অ্যাসিনক্রোনাস। আপনি কি বলছেন সিনক্রোনাস? হ্যাঁ জি সিনক্রোনাস জিনিস কি আর অ্যাসিনক্রোনাস? সিনক্রোনাস মানে একই স্পিডে করে, একই স্পিডে করলে সিনক্রোনাস। হ্যাঁ, কার সাথে একই স্পিডে, কোন স্পিডের সাথে একই স্পিডে বলতেছে না। এত কিছু তো বলতে হবে। আচ্ছা, যে আগে ক্লাস করে বুঝতে বলছে, আগে যে বললাম না সিনক্রোনাস স্পিড আছে, এটা ফিল্ডে উৎপন্ন হয়, সেটার যে স্পিডটা সেটাকে সিনক্রোনাস স্পিড বলা হয়। স্টার্টার যে ফিল্ডে তৈরি হয়, মোটরটা যদি ওই স্পিডে ঘুরে তাহলে সেটাকে বলে সিনক্রোনাস মোটর, ঠিক আছে? আর যদি ওই স্পিড থেকে কম স্পিডে ঘুরে তাহলে সেটাকে বলে অ্যাসিনক্রোনাস। তো আমি ইন্ডাকশন মোটর কখনোই সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারবে না, বুঝতে পারলেন? তো এটা পাবেন আপনি। তাহলে একটা কোশ্চেন আসলে দেন ইন্ডাকশন মোটর কোন ধরনের মোটর? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস? অ্যাসিনক্রোনাস। সিঙ্গেল ফেজ তো সিলেবাস সিলেবাস বাদ দেন, আজকে যারা সিঙ্গেল ফেজ শিখতে পারে, সিঙ্গেল ফেজে বললাম আমরা কি কনস্ট্রাকশন বললাম, রোটর স্টার্টার যেটা বললাম। তারপর আরেকটা কি বললাম? ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসবে যে সিঙ্গেল ফেজ মোটর সেলফ স্টার্টিং না, ঠিক আছে? বা যদি কোশ্চেন সিঙ্গেল ফেজ মোটর কি সেলফ স্টার্টিং এরকম প্রশ্ন করা হতে পারে, তখন আপনার বলতে হবে যে না সেলফ স্টার্টিং না। হ্যাঁ, যদি না বলেন তাহলে সেটা কিভাবে ব্যাখ্যা করতে হবে? ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। আরেকটা কি করা যায়? ক্রস থিওরি দিয়ে করা যায়, ওটা একটু জটিল, ওটা আমরা পড়বো না, তো আমরা একটাই বুঝে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, ঠিক আছে? তাহলে এটা আসতে পারে পরীক্ষা। আরেকটা আসতে পারে কি ইকুইভ্যালেন্ট সার্কিট। আসলে এটা ভুল হবে না, থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, চলে আসছে, যেটা পরীক্ষায় চলে আসছে। চলে আসছে। আচ্ছা, এটাকে অন্য ভাবে আঁকা যায়।
বা আবার এই যে এই দুইটাকে একটা আগে লেখা যায় সমস্যা আমরা এইভাবে আঁকি এইটাই সোজা এইটা আঁকবেন এটা আঁকবেন কি করবেন সিরিজ করে দিবেন তাহলে হয়ে গেছে সোজা হিসাব আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই কথাই থাক আমরা আজকে কি করছি সিঙ্গেল সমস্যা করছি সলিউশন করি সলিউশন আপনারা সবাই চিন্তা করে রাখবেন যে কি সলিউশন হতে পারে হ্যাঁ আপনারা সবার কাছে সবাই জিজ্ঞেস করবেন ঠিক আছে